দেখে নেব খেলার সময় শিরোনাম। ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল, আবারও অ্যাওয়ার্ড নাইট শুরুর ঘোষণা। আগস্টে নির্ধারিত সময়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে এখনও সবুজ সংকেত দেয়নি ভারত। আশাবাদী বুলবুল, জুলাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে 4 সদস্যের কমিটি গঠন। ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রেমাদাসায় অনুশীলন করল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে মনোযোগ টাইগারদের। সতীর্থদের গেম প্ল্যান বুঝিয়ে দিলেন অধিনায়ক মিরাজ। চরম অব্যবস্থাপনায় শেষ বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। ফলাফল নিয়ে ধোঁয়াশা রাখল বাফুফে। আনুষ্ঠানিক বিবৃতি না দিয়েই উধাও কর্মকর্তারা। এবং এশিয়ান কাপ বাছাইয়ে বড় জয়ের পর মূল পর্ব নিয়ে স্বপ্নবাজ বাংলাদেশ নারী ফুটবল দল। সামনে বড় বাধা মিয়ানমার। স্বাগতিকদের হারানোর আশা ঋতুপর্ণার। খেলার সময় শুরুতেই যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করছে ছাত্রদল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ নিশান। মোমবাতি প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করছে। আমরা এখন শুনতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। এই জাতীয় সঙ্গীত পরিবেশনের আমাদেরকে জানিয়েছে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের মোমবাতিগুলো দেওয়া আপনার
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করছে ছাত্রদল। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এবারে যাব খেলার খবরে। প্রথমবারের মতো ওয়ানডে ভেন্যু প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই প্রথম পুরো স্কোয়াডকে একসঙ্গে অনুশীলনে পেয়েছেন ফিল সিমন্স। বিশ্রাম শেষে আজ অনুশীলনে ছিলেন পেসার মোস্তাফিজ। ফিল্ডিংকে গুরুত্ব দিলেও দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। সতীর্থদের গেম প্ল্যান বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর এই পুরো সময় মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। প্রেমাদাসায় বাংলাদেশ দল পছন্দের ফরম্যাটে এই মাঠেই স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে 2 সেশন অনুশীলন করলেও মূল মাঠে প্রথমবার নিজেদের ঝালিয়ে নেয়ার পালা, সুযোগ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ারও। শুরুতেই গা গরমের সেশনে গোটা দল, হালকা স্ট্রেচিং এর পর নাথান কেলির ক্লাসে ক্রিকেটাররা রানিং সেশন চলে প্রায় 20 মিনিট। টেস্ট দলের সদস্যরা ছিলেন না গেল দিনের অনুশীলনে। এদিন টিম ম্যানেজমেন্ট পেয়েছেন পুরো দলকে। লিটন, শান্ত, মিরাজরা মনোযোগী রঙিন পোশাকের প্রস্তুতিতে। তাসকিন অবশ্য এদিন বোলিং অনুশীলন করেননি, ফিটনেস টেস্ট আর ফিল্ডিং প্র্যাকটিসেই বেশি সময় কাটিয়েছেন। এরপর ব্যাট হাতে নামেন নেটে, ব্যাটিং করেন প্রায় 40 মিনিট। প্রথম দিন হালকা চোট পেয়েছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজ, তাই আগের দিন ছিলেন বিশ্রামে। এদিন অবশ্য পুরো দমে করেছেন বোলিং। শন্টেট ব্যস্ত ছিলেন তাকে নিয়ে। ফিজের বোলিং অনুশীলনের পুরোটা সময় দিয়েছেন নানা দিক নির্দেশনা। ভালো বলটার জন্য পেয়েছেন বাহবা। ব্যাটিংয়ে শান্ত, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা ছিলেন মনোযোগী, খেললেন লম্বা শট। নাইম শেখ অনুশীলন করেন শর্ট বল নিয়ে। শামীম পাটোয়ারি খেলেন তার পছন্দের শট। নোলুক শটে মুগ্ধ করেন কোচদেরও। অধিনায়ককে দেখা গেল ভিন্ন রূপে। নিজের বোলিং ব্যাটিং অনুশীলনের পর লঙ্কাবদের পরিকল্পনাও সাজিয়ে নিয়েছেন কোচিং স্টাফের সঙ্গে। কথা বলেছেন ক্রিকেটারদের সঙ্গেও। রিশাদকে নিয়ে সবারই বাড়তি আগ্রহ। মিরাজ এদিনও রিশাদকে নিয়ে করেছেন লঙ্কাবদের পরিকল্পনা। নানা সমালোচনার মধ্যে থাকা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানও ছিলেন মাঠে, দলের সঙ্গেই আসেন স্টেডিয়ামে। সাম্প্রতিক ব্যর্থতা থেকে মুক্তির পথ খুঁজছেন। দলের এমন পারফরমেন্সের জন্য যে তিনিও আছেন অস্বস্তিতে। এরপর মূল মাঠে আবারও ফিল্ডিং অনুশীলনে যোগ দেন ক্রিকেটাররা। জেমস পেমেন্ট কাজ করেন তাদের নিয়ে। গ্রাউন্ড ফিল্ডিং এর সঙ্গে অনুশীলন করেন লং ক্যাচেও। আলাদাভাবে উইকেট কিপাররাও সেরেছেন প্রস্তুতি। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের ভেন্যু এই প্রেমাদাসা। বাংলাদেশ পুরো দল নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছে এই স্টেডিয়ামে। অধিনায়ক মিরাজকে দেখা গেছে সবার সঙ্গে আলোচনাটা করতে খোলামেলাভাবে। এখান থেকে নতুন দিনের সূচনা হোক, সেটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শ্রীলঙ্কা। প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 35,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে আছে বাংলাদেশের ঐতিহাসিক এক জয়। ম্যাচ ছাপিয়ে 2 দলের ক্রিকেটারদের বাদানুবাদ হয় শিরোনাম, যার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে সৃষ্টি হয় নতুন এক রাইভালরি। যদিও একেবারে হাতে থাকা ম্যাচ হেরে এখানেই শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। নতুন অধিনায়কের অধীনে লঙ্কানদের বিপক্ষে এই মাঠে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট।
প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কলম্বোর বুকে দাঁড়িয়ে আছে লঙ্কা ক্রিকেটের কালের সাক্ষী হয়ে। 1986 সালে প্রতিষ্ঠিত এই মাঠে আছে শ্রীলঙ্কার নানা ঐতিহাসিক জয়ের গল্প। এই মাঠে আছে টাইগারদের আনন্দ বেদনার কাব্য। শিরোপার কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপও আছে এখানে। প্রায় 35,000 দর্শক ধারণ ক্ষমতা নিয়ে শ্রীলঙ্কার অন্যতম দৃষ্টিনন্দন ভেন্যুগুলোর একটি এই প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এখানে আছে লঙ্কানদের বহু কীর্তিগাথা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ 952 রানের স্কোরটাও লঙ্কানরা করে এই ভেন্যুতে। এখানেই সাদা পোশাকে ক্যারিয়ার সেরা 340 রানের ইনিংস খেলেন সৈয়দ জয়সুরিয়া। প্রেমাদাসায় বাংলাদেশের অভিজ্ঞতাটা মিশ্র। সবচেয়ে স্মরণীয় নিঃসন্দেহে 2018 সালে নিদাহাস ট্রফি। এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের বিরচিত ইনিংসে জয় ছিনিয়ে এনেছিল বাংলাদেশ, যা জন্ম দিয়েছিল এক রোমাঞ্চকর রাতের। যে ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা টি-20তে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড করে। সাকিব আল হাসানের খ্যাপাটে প্রতিবাদও এই মাঠে, যার পর থেকে লঙ্কানদের সঙ্গে জন্ম নিয়েছে নতুন রাইভেলরির। নাগিন ডান্স কিংবা মাঠে দুই দলের মাঝে উত্তপ্ত পরিস্থিতি টাইগার ক্রিকেটারদের মনে থাকবে দীর্ঘদিন। বাংলাদেশের রেকর্ড বলতে গেলে প্রেমাদাসায় টাইগাররা মোট 13টি ওয়ানডে খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র একটি। 7 টি-20তে জয় আছে 3টি। প্রেমাদাসায় সাদা পোশাকে মোহাম্মদ রফিকের আছে ফাইফার। আছে এক অপ্রত্যাশিত ঘটনাও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস করতে নেমেই ঘোষণা দেন টি-20 অধিনায়কত্ব ছাড়ার। প্রেমাদাসার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও স্পিনারদের জন্য আছে টার্ন এবং পেসারদের জন্য বাউন্স। সম্প্রতি নতুনের ছোঁয়া পেয়েছে প্রেমাদাসা স্টেডিয়াম। সংস্কার করা হয়েছে প্রেস বক্স, বসানো হয়েছে রং বেরঙের চেয়ার। লঙ্কানদের অন্যতম সুন্দর এই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণেও সচেতন বোর্ড। এ মাঠে ওয়ানডেতে নতুন সূচনার অপেক্ষায় বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজের হাত ধরে আক্ষেপের স্মৃতি মুছে রচিত হোক রঙিন পোশাকে প্রাপ্তির নতুন গল্প। প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, তবে আপনি বাংলাদেশি ক্রিকেট ফ্যান হলে নিশ্চয়ই আক্ষেপেও পড়াবে, কারণ নিদাহাস ট্রফিতে একেবারে কাছে গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছিল। তবে এই প্রেমাদাসা থেকে নতুন করে শুরু করছেন নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এবং তার হাত ধরে পছন্দের ফরম্যাটে নতুন সূচনা হোক, সেটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। আগস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে এখনও সবুজ সংকেত দেয়নি ভারত। তবে বিসিসিআই এর সঙ্গে আলোচনা শেষে আসার কথা শুনিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দ্রুতই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। এদিকে জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সফল আয়োজনের জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না, এটা আলোচনা চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে, কোনো কারণে, আমাদের আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে। আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টাই খেলার। তবে এখানে আলোচনা এর বেশি কিছু বলতে পারছি না, কেন না, তবে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। কারণ তাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে, এখনও আমরা আশাবাদী। 6.5 ঘন্টার দীর্ঘ বৈঠকে কর্মপরিকল্পনা চূড়ান্ত করল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম ধাপে নিজেকে সফল বলছেন বিসিবি প্রধান। দেশীয় আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলের সঙ্গে 3 বছরের চুক্তি আর অ্যাথলেট ম্যানেজমেন্টের জন্য 5 বছরের চুক্তি করা হয়েছে ব্র্যাকের সঙ্গে। আর বিপিএল নিয়েও আলোচনা হলেও আলোচনা হয়নি বিসিবি নির্বাচন কিংবা গঠনতন্ত্র সংস্কার নিয়ে। ক্রিকেট বোর্ডে দীর্ঘ 6.5 ঘন্টার বৈঠক। তৃতীয় বোর্ড সভায় আলোচনা হয়েছে 30টার বেশি এজেন্ডা। দেশে ক্রিকেটের ভাগ্য বদলে কর্মপরিকল্পনা সেরে ফেলল আমিনুল ইসলামের বোর্ড। ক্রিকেট বিকেন্দ্রীকরণে 6 বিভাগ ঘুরে এসেছেন বোর্ড প্রধান। প্রাথমিকভাবে নিজেকে সফল বলছেন, বাকি ধাপগুলো কোন প্রক্রিয়ায় হবে সেটাও জানালেন। একটা মিনি বিসিবি কীভাবে চিটাগাংয়ে কাজ করবে, রাজশাহীতে কাজ করবে, খুলনাতে কাজ করবে, বরিশালে বিভিন্ন জায়গায় কাজ করবে। ফান্ডিং মডেলটা এমন হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে
কোনো টাকা পয়সা দেওয়া হবে না। টাকা পয়সা তারা অর্জন করবে নাম্বার অফ প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ফিমেল প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ম্যাচেসের মাধ্যমে, নাম্বার অফ কোচেসের মাধ্যমে। তারা একটা সাপোজ একটা আইডিয়া দিচ্ছে যে ধরেন 5,000 ক্রিকেটার তারা জোগাড় করতে পেরেছে, তখন তারা হয়তো একটা অনুদান পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। সবথেকে বেশি যে জায়গাটা আমরা ফান্ডিং মডেল বলছি যেখানে নন বিসিবি ইনকাম, মানে বিসিবি সাপোর্ট ছাড়া তারা যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতে পারে, তাদেরকে সেই জায়গায় ডবল টাকা দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের কয়েকদিনে করেছেন বেশ কয়েকটা চুক্তি। প্রথমবারের মতো অ্যাথলেট ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় হাঁটবে বিসিবি। 5 বছর মেয়াদী কন্ট্রাক্ট দেশীয় আইটি প্রতিষ্ঠান ব্র্যাকের সঙ্গে। এছাড়াও 3 বছরের চুক্তিতে বাংলাদেশে কাজ করতে আসছেন অভিজ্ঞ আম্পায়ার সাইমন টাফেল। অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম বেসিক্যালি একটা অ্যাথলেট 24 ঘন্টা কী করছে সেটা সে মনিটর করতে পারে, তার হার্ট রেট, তার এন্ডোরেন্স, তার এনার্জি, তার এলিজিবিলিটি সব কিছু সেটা মনিটর করতে পারে এবং সেটা একটা ডেটা সেন্টারে সেটা জমা হয়। সো ব্র্যাক আইটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা পরীক্ষামূলকভাবে 5 বছরের চুক্তিতে আমরা এটা শুরু করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্য যে বড় বড় প্রোগ্রামগুলো আছে, আমরা এআই টেকনোলজির মাধ্যমে আমরা ব্র্যাক আইটিকে কীভাবে আরও সম্পৃক্ত করতে পারি এবং আমাদের এই যে সিস্টেমগুলো আমরা কীভাবে আরও আপগ্রেড করতে পারি, আমরা ব্র্যাক আইটির সাথে কথা বলবো। যদিও বোর্ড সভার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বিপিএল, সংবাদ সম্মেলনেও প্রশ্ন বাণে জর্জরিত হয়েছেন বুলবুল। কবে, কিভাবে, কোন প্রক্রিয়ায় হবে এই টুর্নামেন্ট তা নিয়ে পরিকল্পনাও সাজিয়েছে তার বোর্ড। বহুল প্রতীক্ষার পর আবারও আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্টের কাছে বিপিএলকে হস্তান্তর করবে বিসিবি। স্পোর্টস এজেন্সি, দে ম্যানেজ দ্য বিপিএল। হ্যাঁ, আপনি আইপিএল বলেন অ্যান্ড পাকিস্তান লিগ বলে, পিএসএল বলে। এদিন সিদ্ধান্ত এসেছে আরও বাড়ানো হচ্ছে মাঠ, বাড়ছে ছেলেদের নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা। নারী দলের জন্য নিয়োগ দেয়া হবে নারী নির্বাচক। তবে এই লম্বা বৈঠকে ঠাঁই হয়নি গঠনতন্ত্র সংস্কারের, আলোচনা হয়নি বিসিবি নির্বাচন নিয়েও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করতে ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদনপত্র জমা দিল সায়ান্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান। ব্যাংক গ্যারান্টি সহ বিসিবির সমস্ত শর্ত মেনে লগ্নি করতে প্রস্তুত তারা। দলের নাম প্রস্তাব করেছে নোয়াখালী রয়্যালস। লক্ষ্য জেলার ক্রিকেটের উন্নয়ন। তবে নোয়াখালী বাদে অন্য কোনো নামে দল নেবে না সায়ান্স গ্লোবাল। সোশ্যাল মিডিয়ার মিম থেকে বাস্তবতা, বিপিএলে নোয়াখালী থেকে ফ্র্যাঞ্চাইজি পেতে শুরু হলো আনুষ্ঠানিকতা। সোমবার বিসিবির বোর্ড সভার দিনই আবেদনপত্র জমা দিতে আসে সায়ান্স গ্লোবাল নামে একটা প্রতিষ্ঠান, যাদের লক্ষ্য বহুদিন ধরে চলা নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ। আমরা নোয়াখালী হয়ে একটা ফ্র্যাঞ্চাইজি আমরা কিনতে চাচ্ছি, এটা হচ্ছে ইনিশিয়াল পরিকল্পনা। আর এইটা আমি কেন প্ল্যান করেছি, যদি আপনারা এই কোশ্চেনটা আমাকে করেন, আমি নোয়াখালীবাসীর আকাঙ্ক্ষা কিছুটা বুঝতে পারি। যদিও বিপিএলে তাদের মতো এর আগেও দল রাখার আবদার করেছে অনেকেই। এরপরের গল্পটা তো সবারই জানা। ব্যাংক গ্যারান্টি সহ প্লেয়ার কিংবা বাস ভাড়াটাও না দেয়ার নজির রয়েছে সবশেষ আসরেই। যদিও সায়ান্স গ্লোবালের স্বত্বাধিকারী সব শর্ত মেনে দল নিতে চান এই টুর্নামেন্টে। অভিজ্ঞতা আছে প্রবাসে অ্যামেচার ক্রিকেট দল চালানোরও। লন্ডনে ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালীর হয়ে পার্টিসিপেট করে, আমার টিম পার্টিসিপেট করে। লাস্ট কয়েকটা বছর থেকে ক্রিকেটের সাথে আছি এবং আমার কিছু এক্স প্লেয়ার ন্যাশনাল টিমে যারা আমার টিমে খেলেছে লন্ডনে, এবং তাদের সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনারা আমাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। যদিও বিভাগের বাইরে বিসিবি ফ্র্যাঞ্চাইজি দিবে কিনা সেটাই বড় প্রশ্ন। নোয়াখালীর প্রতিনিধিরা অবশ্য দল নেবে না নোয়াখালী বাদে ভিন্ন কোনো নামে। এরই মধ্যে ঠিক করা হয়েছে প্রস্তাবিত নামটাও। ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা নোয়াখালীটাকে প্রমোট করা। সেকেন্ড হচ্ছে নোয়াখালী যারা আছে ইয়ং, তারা ক্রিকেটের প্রতি মানে আরেকটু আগ্রহ বাড়বে, তারা হয়তো বা ভবিষ্যতে ন্যাশনাল টিমে নোয়াখালী থেকে আরও প্লেয়ার উঠে আসবে। শুধু নোয়াখালীকে প্রমোট করতে চাই। নোয়াখালী রয়্যালস, নোয়াখালী রয়্যালস আমি সেম নামে লন্ডনের ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালী রয়্যালস আপনার এই অগাস্টে টুর্নামেন্টে অ্যাটেন্ড করবে। নোয়াখালীর আবেদনপত্রের মাধ্যমে শুরু হয়ে গেল বিপিএল পরের আসরের কার্যক্রম। বোর্ড সভাতেও গুরুত্ব পেয়েছে বিপিএল ইস্যু। নতুন আসরে পুরনো ব্যর্থতা মুছে ফেলার লক্ষ্য নতুন গভর্নিং কাউন্সিলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো বাফুফের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল।
3 দিনের প্রক্রিয়া শেষে এখান থেকে কি পেল দেশের ফুটবল সেটা নিয়ে পাওয়া যায়নি আনুষ্ঠানিক বিবৃতি। এমনকি ট্রায়াল শেষ হওয়ার পর গ্যালারির প্রাচীর টপকে দর্শকরা মাঠে গিয়ে অনিরাপদ পরিবেশ তৈরি করলেও সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় বাফুফে। দেখে বোঝার উপায় নেই, কিছুক্ষণ আগে এখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন প্রবাসী ফুটবলাররা। পরিস্থিতি এতটাই এলোমেলো ছিল যে খেলোয়াড় আর দর্শক আলাদা করা দেয়। গ্যালারির সামনে থাকা প্রাচীর টপকে যে যেভাবে পেরেছে মাঠে প্রবেশ করেছে, অথচ সেটা প্রতিহত করার জন্য ছিল না বাফুফের কোনো উদ্যোগ। এমন পরিস্থিতির জন্য বিদেশে বেড়ে ওঠা এসব ফুটবলাররা পড়েন নিরাপত্তার ঝুঁকিতে। এমনকি তাদের সঙ্গে আসা আত্মীয় স্বজনরাও ছিলেন বিব্রত। সেটা নিয়ে কিছুটা আক্ষেপ তৈরি হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাকেই বড় করে দেখছেন তারা। আমরা আমাদের ভাইকে সাপোর্ট করতে এসেছি। উই আর ভেরি প্রাউড যে আমেরিকা থেকে এসব বাংলাদেশের জন্য খেলবে। সো সবাই জাইনকে সাপোর্ট করবেন এবং ও যাতে এই মাঠে খেলতে পারে। আমরা জাইন আহমেদকে সাপোর্ট করতে এসেছি, জার্সি নাম্বার 22। আমরা অনেক বেশি প্রাউড হব বিকজ ও আমেরিকা থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এর চেয়ে বেশি প্রাউডের অ্যাজ এ বাঙালি আমাদের জন্য আর কোনো কিছু হতেই পারে না। উই আর রিয়েলি প্রাউড অফ হিম। এর আগে 2 ধাপে নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে অংশ নেন ফুটবলাররা। 2টি গ্রুপে 1 ঘন্টার ম্যাচে নিজেদের ফুটবল শৈলী প্রদর্শন করেন বিশতেক চাকমা, জায়ান আহমেদরা। তবে তারা কেমন পারফর্ম করলেন কিংবা তাদের নিয়ে পরিকল্পনায় বাকি তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিয়ে স্টেডিয়াম ছাড়েন বাফুফে সংশ্লিষ্টরা। Individually, everyone's great. As a team, over the last 3 days, it's been brilliant. I won't lie, very good experience. অনেকে আমার জানে যে আমি সেটা আর কি প্রুভ করতে পারছি যে আমি কিরকম প্লেয়ার আর কি। আর তারপরে রেস্ট অফ দ্য থিং ইজ উইথ দ্য কোচ। খেলা ভালো ছিল, এখন এই প্লেয়ারগুলো অনেক ভালো আছে, মডার্নাইজ, অনেক ডাইভার্সিটি। এট দ্য সেম টাইম বাংলাদেশে অনেকটা ক্ষমতা থাকবে ফুটবলে। Obviously, you guys can see the level is very high here. Everyone is good. Everyone has their own skills, and from here, there's always we can always improve and get better. গোপন একটি সূত্রের দাবি 4 থেকে 5 জন ফুটবলার রাডারে আছে বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের। ভবিষ্যতে যারা সুযোগ পাবেন বিভিন্ন বয়সভিত্তিক দলে। যদিও তাদের বাংলাদেশে নিয়ে আসা ডেনিশ কোচ মনে করেন এই সংখ্যাটা হতে পারে আরো বেশি। অনেক প্লেয়ার আছে এখানে, তারা ন্যাশনাল টিমে কিন্তু কম্পিটিশন দিতে পারবে যদি একটা চান্স দেওয়া হয়। 1 ভার্সেস 1 একদম চান্স দেওয়া হয় যদি, দেখবেন আসলে আমার প্লেয়াররা অনেক করবে। আর এখানে শুধু সিনিয়র ন্যাশনাল টিমের কথা বলছি না, আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 23ও কিন্তু তারা টক্কর দিতে পারবে। এদিন ট্রায়ালের অংশ হিসেবে অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 23 এই 2 ভাগে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচ খেলেন ফুটবলাররা। 2টো ম্যাচই শেষ হয় অমীমাংসিতভাবে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাফুফে আয়োজিত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ম্যাচ শেষে জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের কাবরেরার ওপর ক্ষোভ ঝাড়েন সমর্থকরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারার জন্য কাবরেরাকে দায়ী করে গ্যালারি থেকে দুধ্বনি দেন তারা। তবে ট্রায়াল ম্যাচ দেখে মুগ্ধ দর্শকরা। সিন্ডিকেটের কারণে তরুণ এই ফুটবলাররা যাতে হারিয়ে না যান সেজন্য বাফুফেকে নজর দিতে বলেন ফুটবল সমর্থকরা। এদিকে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ট্রায়াল দিতে আসা এই ফুটবলাররা। জাতীয় স্টেডিয়াম ঢাকায় বাফুফের আয়োজিত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ম্যাচ শেষে হঠাৎই উত্তপ্ত গ্যালারি। সমর্থকদের এমন আচরণের কারণ জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। ডাগআউটে তাকে দেখা মাত্রই দুধ্বনি দিতে থাকেন সমর্থকরা। মূলত সিঙ্গাপুর ম্যাচের পর থেকে স্প্যানিশ কোচের ওপর ক্ষিপ্ত দেশের ফুটবল ভক্তরা। হামজা, সমিত, ফাহমিদুলরা স্কোয়াডে থাকার পরও ম্যাচ হারে লাল সবুজ, যার জন্য কোচের ভুল কৌশলকে দায়ী করেছেন অনেকে। দেশের ফুটবলের স্বার্থে এখনই কাবরেরাকে বরখাস্ত করার দাবি তুলেছেন তারা। ক্যাবরেরাকে না সরালে বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট ভাঙবে না। এখান থেকে 2-4 জনকে সিলেক্ট করে বলবে বাকিদের ফিটনেস নাই। অলরেডি আমরা এমন নিউজ দেখতেছি। সে অতিরিক্ত মিথ্যা কথা বলে, ভালো প্লেয়ার জায়গা দেয় না। আমরা ইপিএল এ খেলে, তারপর সমিত সকালে খেলে, এই প্লেয়ারে কাবরেরা কোনোভাবে হয় না। কাবরেরাকে যদি সরানো যায় ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক ভালো কিছু করবে। সিন্ডিকেটের কারণে জিকো বাইরে আমরা পাই না, আমরা জিকো বাইরে ফিরত যাই। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ম্যাচ দেখে মুগ্ধ মাঠে আসা দর্শকরা। এই ফুটবলাররা যাতে সিন্ডিকেটের শিকার হয়ে হারিয়ে না যায় সেদিকে বাফুফেকে নজর রাখতে বললেন তারা। অন্যথায় আবার ফুটবলের জন্য আন্দোলনে নামার কথা জানান তারা। 13 নম্বর একটা প্লেয়ার ছিল, বাচ্চা ছেলে, যা এর আগে আমরা কখনো দেখি নাই। ওর যে ডিবলিংগুলি আমাদের বাংলাদেশের প্লেয়াররা কখনো এগুলি ধারে পাশে নাই। যাদের দক্ষতা আছে, যাদের আসলেই কোয়ালিটি আছে ন্যাশনাল টিমে বা বিভিন্ন পর্যায়ে খেলার জন্য, তারা কি খেলতে পারবে নাকি সিন্ডিকেটের কারণে বাদ পড়ে যাবে? ভালো ভালো ফুটবলার আমাদের দেশে আসে, এই গণজাগরণটা সৃষ্টি হয়েছে, আমরা চাই এটা যেন না থামে। এটা যদি হয় ইনশাআল্লাহ আমরা আবার আন্দোলন যাইতে পারি।
যদি এমন হয়, কারণ আমাদের এখন ফুটবল নিয়ে অনেক আশা হয়ে গেছে অনেক। এদিকে সমর্থকদের ভালোবাসায় সিক্ত ট্রায়ালে আসা ফুটবলাররা। ফুটবল নিয়ে বাংলাদেশের দর্শকদের এমন উন্মাদনা অনুপ্রাণিত করেছে তাদের। ফুটবলের জন্য ক্রেজি ফ্যান্স দেখছেন আপনি, অনেক ফ্যান্স, আর আমি এটা নিয়ে যাব যে বাংলাদেশ অনেক ফুটবলকে লাভ করে। Just motivates me to go back home, maybe work a little harder, maybe come back prepared next time even better, you know. I'll kill it, don't worry. 3 দিনের ট্রায়াল শেষে দেশে ফিরে যাবেন ফুটবলাররা, তবে বাফুফের ডাকে যে কোনো সময় সাড়া দিতে প্রস্তুত তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মতো ড্রিবলিং দিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মন কাটতে চান বাফুফের ট্রায়ালে আসা ইমান আলম। ইংল্যান্ডের 7ম ডিভিশন ফুটবল লিগে খেলার পাশাপাশি দেশটির সর্বোচ্চ পর্যায়ে ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। বয়সভিত্তিক দলের পাশাপাশি জাতীয় ফুটসাল দলেও খেলতে আগ্রহী তিনি। এদিকে ইংল্যান্ডে থাকার সুবাদে হামজা চৌধুরীর সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়েছে ইমানের। ইমান আলম 5000 মাইল দূর থেকে ফুটবলের টানে ইংল্যান্ড থেকে নিজের শিকড়ে ফিরেছেন এই প্রবাসী ফুটবলার। খেলেন উইঙ্গার পজিশনে। তার বলের নিয়ন্ত্রণের পারদর্শিতায় মুগ্ধ হবেন যে কেউ। নিজের আইডল নেইমারের মতো ড্রিবলিং আয়ত্ত করেছেন ইংল্যান্ডের 7ম ডিভিশনের এই অ্যাটাকিং মিডফিল্ডার, যা কাজে লাগাতে চান লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে। নেইমার আমার প্রিয় ফুটবলার। আমি তাকে দেখে অনেক স্কিল আয়ত্ত করেছি, সেগুলো আমি ফুটবলে দেখানোর চেষ্টা করি। বাংলাদেশে সুযোগ পেলে সমর্থকরাও দেখতে পারবে। যে কোনো লেভেলের ফুটবল হোক, আমি আমার স্কিল কাজে লাগানোর চেষ্টা করি। পেশাদার ফুটবলের পাশাপাশি ইমানের অভিজ্ঞতা রয়েছে ফুটসালেও। খেলেছেন ইংল্যান্ডের ফুটসালের 1ম বিভাগ লিগে। তবে দেশের ফুটবলেই মনোযোগী তিনি। ফুটসালের অভিজ্ঞতা ফুটবলে নিয়ে এসে বাজিমাত করতে চান এই ইংল্যান্ড প্রবাসী। সুযোগ পেলে খেলতে চান বাংলাদেশের জাতীয় ফুটসাল দলেও। ফুটবল ও ফুটসালে 2 ক্ষেত্রে চেষ্টা করব বাংলাদেশের হয়ে খেলতে। ফুটসালের চেয়ে ফুটবলেই আমার মনোযোগ বেশি। তবে যে কোনো ধরনের ফুটবল হোক, বাংলাদেশের হয়ে খেলতে পারলে আমি গর্ববোধ করব। ইংল্যান্ডের প্রফেশনাল ফুটসালে খেলেছি, সেই অভিজ্ঞতা ফুটবলে নিয়ে আসতে চাই। বাংলাদেশের ফুটবল উন্মাদনার রূপকার হামজা চৌধুরী। ইংল্যান্ডে থাকার সুবাদে জাতীয় দলের তারকার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে ইমানের। ইংল্যান্ডের এক টুর্নামেন্টে হামজার সঙ্গে আমার দেখা হয়েছিল। তাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম। তাকে আমি বলেছিলাম একদিন তার সঙ্গে আমি খেলতে চাই। বয়সভিত্তিক দল কিংবা জাতীয় দল, বাংলাদেশের হয়ে খেলতে হাল ছাড়তে চান না ইমান আলম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। ম্যাচের পরদিন অনুশীলন না করলেও হোটেলে সুইমিং, স্ট্রেচিং ও রিকভারি সেশন করেছেন ফুটবলাররা। বাহরাইনের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসী পুরো দল। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করার লক্ষ্য ঋতুপর্ণা আফিদাদের। দক্ষিণ এশিয়া ছাপিয়ে এখন এশিয়ান পর্যায়ে বাংলাদেশের মেয়েদের দাপুটে শুরু। এশিয়ান কাপ বাছাই পর্বের ইতিহাসে লাল সবুজের মেয়েদের প্রথম জয়। সে জয়টাও এলো প্রতিপক্ষের জালে গোল উৎসব করে। র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে রীতিমতো নাস্তানাবুদ করে এবারের আসরের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ দল। এশিয়ান পর্যায়ে বড় স্বপ্ন নিয়ে মাঠে নামে 2বারের সাফজয়ী এই দলটা। গ্রুপ পর্বে 3 ম্যাচের 2টিই এখনও বাকি। একটি ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে লড়বে লাল সবুজ, আর পরের ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাটলার শিষ্যরা। মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছে প্রথম ম্যাচের আগে 3 দিন অনুশীলন করে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে বড় জয়ে ফুরফুরে মেজাজে আছে পিটার বাটলারের দল। প্রথম ম্যাচের জয়ের পর দিন অনুশীলন না করলেও হোটেলে রিকভারি আর সুইমিং করেন আফিদা, ঋতুপর্ণা, তহুরারা। ঘণ্টাখানেক স্ট্রেচিং করে এদিন সময় পার করেন দলের সবাই। পরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতি নিতে চায় বাটলারের দল, কেননা হোম ভেন্যুতে চেনা কন্ডিশন আর হোম ক্রাউডে বাড়তি সুবিধা পাবে মিয়ানমারি। স্বাগতিকদের টেক্কা দিতে তাই অনুশীলন আর পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চায় না লাল সবুজ বাহিনী। ম্যাচটা খুব টাফ হবে। জানেন যে আপনারা মায়ানমা হলো র্যাঙ্কিংয়ে 55, তো আমি আসলে র্যাঙ্কিংটা দেখছি না। আসলে আমাদের মেয়েরা যদি ঠিক মতো খেলতে পারে তবে আশা করি যে আমরা কামিয়াব হব। তো আই হোপ যে আমাদের মেয়েরা ভালো করবে। আমরা এখন আসলে রিকভারিতে আছি। আমরা নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। আমরা আজকে মেয়েরা রিকভারি সেশন করছেন, স্ট্রেচিং। সকাল 10টায় আমরা সুইমিং করেছি। তো আশা করি আমরা নেক্সট ম্যাচের জন্য আমরা প্রিপেয়ার্ড হচ্ছি।
স্বাগতিকদের সাম্প্রতিক ছন্দ খানিক চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ ব্যবধানে হারিয়েছে মিয়ানমার। স্বাগতিকদের র্যাঙ্কিং চিন্তার কারণ হলেও ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। আমাদের প্রথম ম্যাচ শেষ এবং আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়েছি। এখন আমরা টার্গেট পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল এবং ফোম রোলার স্ট্রেচিং ছিল, সবকিছুই ভালোই। এখন আমরা দ্বিতীয় ম্যাচের জন্য কোচ যে আমাদের দিক নির্দেশনাগুলো দিবেন এগুলো আমরা কাজে লাগাবো এবং আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী 2 জুলাই মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ইন্টার মিলান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আর কিছুক্ষণ পর রাত 1টায়। নকআউট পর্বের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি লড়বে আল হিলালের বিপক্ষে। এই ম্যাচ শুরু হবে সকাল 7টায়। ইউরোপীয় কৌশল নাকি লাতিনের ফুটবল শৈলী? ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে এমন একটা লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে ব্যাংক অফ আমেরিকায় ইন্টার মিলানের মুখোমুখি হবে ফ্লুমিনেন্স। সামর্থ্য বিবেচনায় ম্যাচে এগিয়ে নেরাজ্জুরিরা, যদিও ফ্লুমিনেন্সও কম নয়। ক্লাব বিশ্বকাপের শুরুটা সুখকর না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইন্টার মিলান। লাউতারো এসপিওসিত্রাও আছেন দারুণ ছন্দে। দলের জন্য সুখবর, এ ম্যাচে ফিরছেন স্ট্রাইকার মার্কাস থুরাম। অন্যদিকে সবশেষ 8 ম্যাচে অপরাজিত ফ্লুমিনেন্স। অভিজ্ঞ থিয়াগো সিলভার নেতৃত্বে রক্ষণভাগও তাদের অনেক শক্তিশালী, আক্রমণভাগও বেশ ভালো। এখন দেখার অপেক্ষায় শেষ হাসি কারা হাসে। এর কয়েক ঘন্টা বাদে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও আল হিলাল। ফলাফল বিবেচনায় ক্লাব বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল সিটিজেনরা। গ্রুপ পর্বের 3 ম্যাচে করেছে মোট 13 গোল। হল্যান্ড, ফিল ফোডেন ও গুন্দোয়ান সবাই আছেন দারুণ ফর্মে। তবে আল হিলালের বিপক্ষে অতীত রেকর্ড সুখকর নয় সিটির। এর আগে 2012 সালে একমাত্র দেখায় 1-0 গোলে হেরেছিল সিটিজেনরা। যদিও অতীত ইতিহাস নয়, গার্দিওলার দুশ্চিন্তা ম্যাচের দিনের আবহাওয়া। খেলা চালানোর জন্য এটা আদর্শ পরিস্থিতি নয়, তবে যেহেতু স্থগিত হয়নি আমাদের সেভাবেই প্রস্তুত থাকতে হবে। সেরা খেলাটা খেলবো। আর ক্লাব বিশ্বকাপ নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমিও মনে করি মৌসুম শেষে যে সময়টা থাকে সেটা ফুটবলারদের বিশ্রামের জন্য। আমি নতুন মৌসুমে ইনজুরির ভয় পাচ্ছি, তবে যেহেতু এখানে এসেছি ভালো কিছুই করব। সৌদি লীগ চ্যাম্পিয়ন আল হিলাল ক্লাব বিশ্বকাপেও আছে ভালো ছন্দে। প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে তারা। তবে সবচেয়ে বড় বিষয়, তাদের ডাগআউটে আছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড সিমোনে ইনজাগি। দায়িত্ব নিয়ে দলের রক্ষণভাগ শক্তিশালী করেছেন তিনি। তাদের জালে গোল দেয়া সহজ হবে না ম্যানচেস্টার সিটির। তামিম হোসেন, সময় সংবাদ। ম্যাচ হেরেও পিএসজির সাবেক সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন লিওনেল মেসি। ম্যাচ শেষে এলএম10-এর সঙ্গে খুনসুটিতে মাতেন ডেম্বেলে, হাকিমি, ডোনারুমারা। লুই এনরিকের সঙ্গেও লম্বা সময় আলাপ করেন মেসি। পরে ড্রেসিং রুমে গিয়ে মেসির জার্সি, শর্টস, এমনকি বুট জোড়াও নিয়ে যান উসমান ডেম্বেলে। সেসব নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেন এই ফ্রেঞ্চম্যান। মাঠে প্রতিপক্ষ, তবে হৃদয়ে জায়গাটা আগেরই মতো। নতুন ক্লাবে যাওয়ার পর পিএসজির বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামলেন লিও। এদিন ম্যাচের প্রতিটা মুহূর্তই যেন ছিল ভালোবাসায় পরিপূর্ণ। রাউন্ড অফ 16-এর ম্যাচে ইন্টার মায়ামির মুখোমুখি হয় পিএসজি। তবে ম্যাচটা যতটা না ছিল গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। পিএসজিতে 2 মৌসুম কাটিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। অনেকটা রাগ, অভিমান নিয়েই প্যারিস সেন্ট জার্মেই ছেড়েছিলেন মেসি। তবে ক্লাব ছাড়লেও এখনও সাবেক সতীর্থ আশরাফ হাকিমি, ওসমান ডেম্বেলেদের হৃদয়ে গেঁথে আছেন এলএম10। ম্যাচ শেষে মার্কিনিওসও ছুটে এসে মেসিকে জড়িয়ে ধরেন। এছাড়া নতুন কিংবা পুরনো প্রায় প্রতিটা ফুটবলারই আসেন মেসির সঙ্গে হাত মেলাতে। এখানেই শেষ নয়, আলাদাভাবে ইন্টার মায়ামির ড্রেসিং রুমে গিয়ে হাজির হন ডেম্বেলে, হাকিমিরা। মেসির জার্সিটা অনেকটা লুট করার মতো করে নিয়ে নেন ফ্রেঞ্চম্যান। শুধু তাই নয়, শর্টস, বুট জোড়াও নিয়ে নেন তিনি। সেগুলো আবার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। খুনছুটি করতে দেখা যায় দুজনকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির সঙ্গে একটা ছবি পোস্ট করে তাকে সর্বকালের সেরা ফুটবলার আখ্যা দেন ডেম্বেলে। মেসির হাত ধরে ইন্টার মায়ামি ইতিহাস গড়বে বলে বিশ্বাস করেন তিনি। পোস্ট করা সেই ছবিতে দেখা যায় মেসির গায়ে ছিল
এলো পিএসজির জার্সি। শুধু মেসির জার্সি নয়, সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবার কাছ থেকেও জার্সি নেন ডেম্বেলে। অন্যদিকে হাকিমিও করেন একই কাজ। মেসির ভার্সার সাবেক কোচ লুই এনরিকেও আসেন মেসির সঙ্গে দেখা করতে। দীর্ঘ সময় খোশ গল্পে মাতেন দুজন। মেসির প্রতি সাবেক সতীর্থদের এমন ভালোবাসা প্রশংসা করেছেন সবাই। তামিম হোসেন, সময় সংবাদ। ফিনল্যান্ডের কেরাভা শহরে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট। দেশটির বিভিন্ন শহর থেকে আসা 12টি দল নিয়ে জমজমাট ছিল 2 দিনব্যাপী এই প্রতিযোগিতা। খেলা, উৎসব আর সম্প্রীতির এক অভাবনীয় মিলন মেলা হয়ে উঠেছিল পুরো আয়োজন। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডে গ্রীষ্মকালে অন্যরকম দৃশ্যের অবতারণা হয়। বরফে ঢাকা মাঠঘাট ফুটে ওঠে সবুজের সমারোহে। ক্ষণিকের এই মৌসুমে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটির উসিমা স্পোর্টিং ক্লাব। খেলাধুলার আয়োজন ছাপিয়ে যায় বাংলাদেশিদের মিলন মেলায়। সাপ্তাহিক ছুটির 2 দিন পরিবার নিয়ে অনেকেই আসেন ফুটবল খেলা উপভোগ করতে। সবাই আসলে একসাথে আমরা এনজয় করি, খেলাধুলা করি, আনন্দ করি, ফ্যামিলি নিয়ে একটা টাইম স্পেন্ড করি। এটাই হচ্ছে আমাদের মূল একটা উদ্দেশ্য। তো এই জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আনন্দ মুহূর্ত কাটাচ্ছি। আয়োজকরা বলছেন, কমিউনিটির মধ্যে যোগাযোগ বাড়াতে প্রতি বছর আরো বড় পরিসরে টুর্নামেন্ট করার লক্ষ্য তাদের। অলমোস্ট কতগুলো লোক এখানে ফিল্ডে এসেছে এবং এখানে খেলা দেখছে। তো সবাইকে একত্র করা, অনেকদিন পরে একজন আরেকজন সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এটাই ছিল আমাদের স্পোর্টসকে কাইন্ড অফ মিলন মেলা তৈরি করা। এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য। ফাইনাল খেলা উপভোগ করেন কেরাভা সিটি চেয়ারম্যান আন্নে কারিয়ালাইনেন। পুরস্কার বিতরণ শেষে বলেন, এটি শুধু ফুটবলের উৎসব নয়, বরং শহরের বহুজাতিক বন্ধনের নিদর্শন। প্রথমেই তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শহরের পক্ষ থেকে। আমি পুরোটা সময় তোমাদের খেলা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি। এরকম আয়োজন আরো করা উচিত। 2 দিন ব্যাপী টুর্নামেন্টে অংশ নেয় 12টি দল। গ্রুপ পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই শেষে তাম্পেরে শহরের টাইটান্স ক্লাবকে হারিয়ে 2-0 গোলে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দল উসিমা স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন দলের এই উদযাপন খুবই স্বাভাবিক, তবে এরা সবাই বাংলাদেশি প্লেয়ার এবং এরা যে টুর্নামেন্টে আয়োজন করেছে সেটি পুরোপুরি বাংলাদেশি সবাইকে নিয়েই। তবে এই সামারের সময়টাতে ফিনল্যান্ডে এই আয়োজনগুলো বাংলাদেশ কমিউনিটির মধ্যে অনেক আনন্দ বাড়িয়ে তোলে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। শেষ হলো জাতীয় ভলিবল প্রতিযোগিতা 2025। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী, আর নারী বিভাগে শিরোপা উঠেছে বাংলাদেশ পুলিশের হাতে। শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শুরুতেই হয় নারীদের ফাইনাল। সেখানে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে 3-0 সেটে হারায় বাংলাদেশ পুলিশ। ছেলেদের ফাইনালে হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তবে শেষ পর্যন্ত 3-1 সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী। আসরে পুরুষ বিভাগে বেস্ট সেটার তানভীর হোসেন তন্ময় ও বেস্ট রিসিভার ইমরান। নারী বিভাগে বেস্ট অ্যাটাকার বাংলাদেশ পুলিশের সাবিনা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও অ্যাওয়ার্ড নাইট শুরুর ঘোষণা। ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রেমাদাসায় অনুশীলন করল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে মনোযোগ টাইগারদের। সতীর্থদের গেম প্ল্যান বুঝিয়ে দিলেন অধিনায়ক মিরাজ। এবং চরম অব্যবস্থাপনায় শেষ বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। ফলাফল নিয়ে ধোঁয়াশা রাখল বাফুফে। আনুষ্ঠানিক বিবৃতি না দিয়েই উধাও কর্মকর্তারা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।